আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই পবিত্র রমজান মাসে ডায়াবেটিক রোগীদের কি করণীয়, তারা কিভাবে ভালো থাকবেন, তারা কিভাবে ঔষধ খাবেন, তারা কি করে এই আধ্যাত্মিক অর্জন করবেন এবং কিভাবে তারা সুষ্ঠুভাবে এই মাসে রোজাগুলো সম্পন্ন করে আল্লাহর নৈকট্য লাভ করবেন, সে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেব। ডায়াবেটিস দুরকম হতে পারে। টাইপ 1 ডায়াবেটিস অর্থাৎ যেটি ইনসুলিন নিতে হয়, টাইপ 2 ডায়াবেটিস যেটি সাধারণত ট্যাবলেট খেতে হয় কিন্তু তার সাথে ইনসুলিনের প্রয়োজন হতে পারে। বাংলাদেশে প্রায় 100 জনের মধ্যে 14 জনের ডায়াবেটিস আছে। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের প্রায় 3% মানুষের কিন্তু ইনসুলিন নিতে হয় বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। কাজে এই বিপুল সংখ্যক মানুষ যাতে নিরাপদে এই রমজান মাসে তাদের রোজাগুলো করতে পারেন এবং নিরাপদে ডায়াবেটিসও কন্ট্রোলে রাখতে পারেন, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের খেয়াল রাখতে হবে যেন হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি না থাকে। সেই জন্য তাদের দিনের বেলায় টেস্ট করতে হবে। ব্লাড টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যেন তাদের ব্লাড সুগারটি ঠিক থাকে। যারা ইনসুলিন নিচ্ছেন তাদেরকে সাধারণত, যেহেতু ইফতারের খাবারটা বেশি হয়, এই সময়ে ইনসুলিনের মাত্রা বেশি হবে, কিন্তু সেহরিতে যেহেতু খাবারটা কম হয় সেই জন্যে সেহরিতে ইনসুলিনের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে এবং দেখতে হবে যে ইফতারের চেয়ে যেন সেহরিতে মোটামুটি অর্ধেক পরিমাণ ইনসুলিন হয়ে থাকে। কিন্তু সবসময় ব্লাড টেস্টের মাধ্যমে এটিকে কম এবং বেশি করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ইসলামিক স্কলাররা এবং মিশরের যে ফিকহ শাস্ত্রের বিশেষজ্ঞগণ আছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে রোজা থেকে ব্লাড টেস্ট করা যাবে, এতে করে রোজা নষ্ট হবে না। কাজেই আমরা এই সুযোগটি নিতে পারি। যারা ডায়াবেটিসের রোগী তারা নিয়মিত ব্লাড টেস্ট করবেন, রোজা থেকেও করতে পারবেন, এতে আপনার রোজার ক্ষতি হবে না। এর মাধ্যমে সুবিধা হবে যে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সেহরি এবং ইফতারে যে ঔষধের ডোজ আছে সেটি কতটুকু হবে এবং ইনসুলিনের মাত্রা কতটুকু হবে। আপনি নিজে নির্ধারণ না করে বরং ডাক্তারের পরামর্শ নিয়ে এই বিষয়টি আপনি সমাধান করতে পারেন। রোজা রাখা ডায়াবেটিক রোগীদের জন্যও ভালো এবং আমরা কিন্তু রোজা রেখে অনেকগুলো অ্যাডভান্টেজ পেতে পারি। যেমন এ সময়ে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, ব্লাড সুগার কন্ট্রোলে থাকে, কোলেস্টেরল কন্ট্রোলে থাকে, যেহেতু দিনের বেলায় আমরা কোনো খাবার গ্রহণ করি না। কিন্তু এর বিপরীতও হতে পারে। যদি সেহরিতে কেউ অতিরিক্ত খাবার গ্রহণ করে, যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, সেমাই, পায়েস এবং যে শরবত, চিনিযুক্ত শরবত, অথবা ইফতারেও এটি হতে পারে যে প্রচুর পরিমাণে দেখা গেল যে চিনি সমৃদ্ধ খাবার খাওয়া হচ্ছে ইফতারে, যেমন চিনির শরবত, সেমাই, পায়েস, তাহলে কিন্তু ক্ষতির কারণ হবে। এবং ইফতারে একসাথে অনেকগুলো খাবার খাওয়ার পরে ব্লাড সুগার সাডেনলি অনেক বেড়ে যাবে, এটিও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে যাবে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না। কাজে ইফতারের সময় আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে আমরা কী ধরনের খাবার গ্রহণ করব এবং কী ধরনের খাবার বর্জন করব, সে বিষয়গুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। ঝাল, ভাজি, তৈলাক্ত এ ধরনের খাবার কিন্তু আমাদেরকে বাড়তি কোনো সুবিধা দেয় না, বরং অনেকগুলো অসুবিধা তৈরি করে। অ্যাসিডিটি হতে পারে, তাছাড়া মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, অস্বস্তি তৈরি হয়। কাজে এ ধরনের কাজ করা যাবে না। বরং যেগুলো খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ব্যালেন্স ডায়েটের অংশ, আমরা কিন্তু সেগুলো গ্রহণ করব। যেমন সেগুলোর মধ্যে রয়েছে ফলের জুস হতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের খাবার, যেমন অনেকেই অ্যাসিডিটি থেকে রক্ষা পাওয়ার জন্যে দেখা যায় যে দই চিরা থেকে ভালো বেনিফিট পায়, অথবা দুধ চিরা, অথবা অনেকেই অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সন্ধ্যাবেলায় বা ইফতারেই দেখা গেল যে রাতের ডিনারটি সেরে ফেলেন। এটিও কিন্তু একটি নিরাপদ পদ্ধতি। সব কিছু মিলে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্লাড সুগার বেড়ে না যায়, ডায়াবেটিক রোগীদের জন্য বলছি। আর যদি অনেক সময় দেখা যায় যে লবণযুক্ত শরবত বেশি খাওয়া হয় বা সফট ড্রিঙ্কস খাওয়া হয় ইফতারে, তাদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। বা প্রোটিন সমৃদ্ধ খাবার, বিশেষ করে গরু, খাসির মাংস যদি ইফতারে খাওয়া হয় তাহলে ব্লাড সুগার তো বাড়বে ব্লাড যদি চিনিযুক্ত খাবার খান, কিন্তু মাংস জাতীয় খাবার খাওয়ার ফলে কিন্তু
ব্লাড প্রেশার সাডেনলি অনেকটাই বেড়ে যেতে পারে। কাজে আমাদের কেয়ারফুল সিলেকশন হবে যে ইফতারে আমরা কী ধরনের খাবার খাবো। আমাদের খেয়াল থাকবে যেন আমাদের ব্লাড প্রেশার বেড়ে না যায়, আমাদের ব্লাড সুগার বেড়ে না যায়, আমাদের কোলেস্টেরল বেড়ে না যায়, সে ধরনের খাবার আমরা সিলেক্ট করব। কাজেই দেখা যাচ্ছে যে আমরা নিরাপদে রক্ত পরীক্ষার মাধ্যমে ঔষধ নির্ধারণ করে, ডোজ নির্ধারণ করে নিরাপদে রোজা রাখা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা নিরাপদে রোজা থাকবেন এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন, মাহে রমজানের ফজিলতগুলো অর্জন করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।